কখনো কি ভেবেছেন ভারতের কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্ম কোথা থেকে? কেউ যদি আপনাকে বলে একজন গ্রামের ছেলে গোটা উপমহাদেশের বিজ্ঞান চর্চার যাত্রা শুরু করে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হ্যালো বন্ধুরা, এখন আমি আপনাদের নিয়ে যাব আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছারি বাড়িতে। আমি এখন যেখানে প্রবেশ করলাম এটা কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছারি বাড়ি, যেখানে তার পিতা হরিশ্চন্দ্র রায় বিচারাদি সম্পন্ন করতেন। চতুর্ভুজ আকৃতির এই কাছারি বাড়ির চারপাশে রয়েছে অপরূপ সৌন্দর্যের বিভিন্ন বৃক্ষরাজি এবং চোখ ধাঁধানো লাল ইটের ভাঁজের অপরূপ কারুকার্য। আজকের ভিডিওই আমি পরিচয় করিয়ে দেব আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে সকল অজানা তথ্য। যারা ভারতবর্ষের প্রাচীন বিজ্ঞান চর্চা ও জাতীয় জাগরণ সম্পর্কে জানতে চায়, তাদের কাছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় একটা ঐতিহ্যের নাম। তার হাত ধরেই প্রাচীন রসায়ন চর্চার যাত্রা শুরু হয়। তার সম্পর্কে জানার আগে আমি আপনাদের দেখাতে চাই এই সুন্দর প্রাচীন বাড়িটি, যেটা সে সময় তিনি কাছারি বাড়ি হিসাবে ব্যবহার করতেন। কাছারি বাড়ির ছাদে ওঠার সাথে সাথে অসাধারণ একটা ভিউ দেখতে পাবেন। সামনের দিকে দেখবেন খোলা মেঝে, তার সামনে সুবিশাল মন্দির, বাড়ির চারিপাশে অপরূপ বৃক্ষরাজি, ডান পাশে খোলা ছাদ, যেটা কিছুদিন আগেই মেরামত করা হয়েছে। আপনারা সবাই জানি যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় 2রা আগস্ট 1861 সালে জন্মগ্রহণ করেন এই রারুলি গ্রামে, এবং বছরের প্রত্যেকটা বছরই 2রা আগস্ট এখানে এই যে প্লেসটা দেখছেন, এখানে কিন্তু ধুমধামের সাথে তার জন্মদিনটি উদযাপন করা হয়। চলুন আমি আজকে এই যে জায়গাটা অর্থাৎ তার কাছারি বাড়ি সম্পর্কে আপনাদের একটু দেখাই। এপাশের যে অবস্থাটা দেখতেছেন, এখানে কিন্তু বিল্ডিং স্থাপত্য অনেক নতুন একটা নিদর্শন, কিন্তু এপাশের যে অবস্থাটা আমরা কিন্তু এটা একই একটা বিল্ডিং এর দুইটা চতুর্দিকে চতুর্ভুজ আকৃতির একটা কি, এখানে যে অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে যাওয়া অনেকটা ঝুঁকিপূর্ণ। ওপাশে যাওয়া সম্পূর্ণ নিষেধ থাকা সত্ত্বেও আমি কর্তৃপক্ষের সম্মতিক্রমে সাবধানতা অবলম্বনে আজ আপনাদের ভিতরের সবটা দেখাবো। এই পাশের অবস্থা অনেকটা শোচনীয়, দেখেই বোঝা যাচ্ছে বহুদিন যাবৎ এটার মেরামত হয়নি। তবে এখানে এসে আপনি ওভারঅল চমৎকার একটা ভিউ দেখতে পাবেন। ঘরের ভিতরে ঢুকলেই অগোছানো, ভঙ্গুর, পোকামাকড়ে ভরা বড় ধরনের কক্ষ দেখতে পাবেন। আমরা অবশ্য বেশ কিছু বাদুড় পাখি এবং বেশ কিছু ফাটল দেখতে পেয়েছিলাম। যা হোক, চলুন এবার আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জাদুঘর থেকে ঘুরে আসি। প্রবেশদ্বারের ঠিক ডান পাশের এই বারান্দা দিয়ে হাঁটলেই পেয়ে যাবেন জাদুঘর, কিন্তু দুঃখের বিষয় চাবি না থাকার কারণে জাদুঘরের ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি। হ্যাঁ, তো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের যে মন্দির, যেখানে কাছারি বাড়ির চারিপাশে কাছারি বাড়ির সংলগ্ন অঞ্চল, এবং সেটার মেন যে ফটকটা দিয়ে আমরা ঢুকবো, সেটাখানে আপনার এই মায়ের মন্দিরটা অবস্থিত। মন্দিরটির স্ট্রাকচার খুবই অসাধারণ, দেখেই আন্দাজ করা যাচ্ছে সুদক্ষ কারিগর দ্বারা এটা সম্পাদন করা হয়েছে। প্রতি বছর খুবই ধুমধামের সাথে এখানে দেবী দুর্গা মায়ের পূজা সম্পাদন করা হয়। এখানে আসলেই আপনি স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়কৃত কাজের বিবরণ পেয়ে যাবেন। যেমন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার আচার্য সম্বোধন করেন, তিনি কিন্তু আর কেউ নয়, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তার পাশে দেখতে পাবো গান্ধীজির অনরম্য জীবন যাপনে উদ্বুদ্ধ হয়ে তিনি নিজেকে কংগ্রেসের রাজনীতির সাথে সম্পৃক্ত করেছিলেন। এবং একটা বিষয় তিনি 1895 সালে মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন। অর্থাৎ এই যে মার্কিউরাস নাইট্রেট, এটা কিন্তু তিনি আবিষ্কার করেন। এবং আরো একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করবো, 1888 সালে তিনি প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা শুরু করেন, এবং দীর্ঘ 24টা বছর তিনি কিন্তু এই প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেন। এবং তার গবেষণা কাজ অর্থাৎ রসায়নের যে মূল গবেষণা তিনি কিন্তু প্রেসিডেন্সি কলেজে থাকাকালীন সময়ে শুরু করেন। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, এখানে প্রেসিডেন্সি কলেজ থেকে গিলক্রিস্ট বৃত্তি নিয়ে তিনি কিন্তু স্কটল্যান্ডের বাড়ি জমান। আর তিনি স্কটল্যান্ডে যে যান, সেই বৃত্তিটার নাম ছিল গিলক্রিস্ট বৃত্তি। এবং 1906 সালে তিনি রারুলি এবং এর আশেপাশের গ্রামের মানুষের জড়ো করেন 41টি কৃষি ঋণদান সমবায় সমিতি। অর্থাৎ তিনি শুধুমাত্র যে একটা নির্দিষ্ট গণ্ডিতে কিন্তু আবদ্ধ ছিলেন না, তিনি সার্বিক মানুষের যে কল্যাণের থেকে শুরু করে সব ধরনের যাবতীয় কাজ কিন্তু তিনি সম্পাদন করে গেছেন। তার যে চিন্তা ভাবনা যে আসলে কতটা সুদূর প্রসারী ছিল, সেটা তার যে কাজ করে গেছেন সেগুলো না দেখলে আসলে আমরা বুঝতে পারবো না। তিনি 1993 সালে পিসি রায় নিজের ল্যাবরেটরি ব্রিটিশ কোম্পানি
কোম্পানি ফার্মাসিউটিক্যালের একটি ঔষধ তৈরির ব্যবস্থা করেছিলেন। এ থেকে উদ্বৃত্ত 800 টাকা পুঁজি নিয়েই কিন্তু তিনি সেই কেমিক্যাল শুরু করেন এবং 1901 সালে কলকাতার মানিকতলায় 45 একর জমিতে স্থানান্তরিত করা হয়। এই বর্তমানে এই প্রতিষ্ঠিত বিভিন্ন শাখায় কর্মরত রয়েছে প্রায় 1 লক্ষ কর্মজীবী। একটা মজার কথা আমি আপনাদের বলি, যেটা আসলে আমার মনে ছিল না, কিন্তু এখানে আসার পরে দেখতে পাইছি। তৎকালীন ব্রিটিশ সরকার তাকে কেনার জন্য, অর্থাৎ ব্রিটিশদের হয়ে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি তো ছিলেন দেশপ্রেমিক, তো সেটা মেনে নিতে পারেননি। তাই তিনি রসিকতার ছলে বলেছিলেন, আমাকে কিনতে হলে তো আমার মাথা কেটে নিয়ে যেতে হবে, তাহলে আমার মাথাটা কেটে নিয়ে যান। তাহলে আসলে বুঝেন তিনি আসলে কতটা দেশপ্রেমিক, অর্থাৎ তার হাতে এত সুন্দর একটা সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তৎকালীন ব্রিটিশদের হয়ে কখনোই কাজ করেন নাই। এখন আমরা যাব আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের যে অন্দরমহল আছে, অর্থাৎ যেখানে বাসার মহিলা সদস্য গণ থাক। আমরা এখন যে প্লেসটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অন্দরমহল। আপনারা এখানে একটা মিনার দেখতে পাবেন যে সদর মহলের উত্তর পশ্চিম পাশে পরিবারের নারী এদের বসবাসের জন্য একটি সুরক্ষা অট্টালিকা নির্মাণ করা হয়। এই সেই মহলটা হচ্ছে, সেটা অন্দরমহল নামে পরিচিত। কিন্তু আসলে যে সুরক্ষা মহল নামে পরিচিত অবস্থা থাকলেও এখন যে বর্তমান অবস্থা কিন্তু খুবই হতাশজনক। অর্থাৎ কি নড়বড়ে একটা স্ট্রাকচার, আপনি দেখলে বুঝতে পারবেন এখানে কত প্রাচীন, এখানে প্রাচীন সভ্যতা আঁকড়ে ধরে রেখেছে। এবং বাড়ির চারিপাশটা দেখবেন যে গাছ গাছালিতে ভর্তি। এখানে কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল, আম গাছে প্রচুর পরিমাণে আম, মানে কোনো কিছুরই অভাব নাই। তো আপনি চলেন, আমি অন্দরমহলটা আপনাদের দেখাই। ভিতরের যে পরিবেশটা, এটা দেখতে খুবই ভয়ানক। অর্থাৎ আপনি মনে করবেন যে একটা ভূতেরই বাড়িতে আমি কিন্তু হাঁটছি। এখানের পরিবেশটা একটু দেখেন, এখানের অবস্থাটা। এখানে আমি এর আগেও আসছি, এখানে যখন আসছি তখন এর আগে বেশ কিছু সময় ভালো ছিল, কিন্তু এখন বর্তমানের অবস্থাটা খুবই শোচনীয়। আমি অনেকটা রিস্কের সাথে আপনাদেরকে দেখাই। আমি উপরে যাচ্ছি, উপরে আমার সাথে আসুন। উপরের অবস্থাটা আসলে খুবই ভয়াবহ। যে কোনো মুহূর্তে এই যে অবস্থাটা দেখেন, যে কোনো মুহূর্তে কিন্তু এটা আমাদের গায়ের উপরে ভেঙে পড়তে পারে। চলুন আমার সাথে, দেখেন কোথায় চলে আসছি। একটা গুহার ভিতরে মনে হয় আমি প্রবেশ করছি, কারণ চারিপাশে কোথাও কোনো বাসা নেই। এবং এটা যে কতটা মজবুত, ওই সময় ইটের একটা স্ট্রাকচার দেখবেন কতটা দেখতে, কতটা মজবুত। আর তো এখানে সাবধানতার সাথে আপনি যদি কখনো আসেন, তাহলে অবশ্যই আমি বলবো সাবধানতা, এই আমার মতো সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে কিন্তু এর পাশ দিয়ে আসবেন। আর তবে আপনাদের উদ্দেশ্যে সব থেকে ভালো যে পরামর্শটা দেওয়া থাকবে আমার, সেটা আপনারা এখানে আসবেন না, দূর থেকে সৌন্দর্যটা দেখবেন। চলুন, আমরা কিন্তু 1 পা 2 পা করে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। জানি না কি হবে, কিন্তু তারপরেও আপনাদের সবার দেখার সুবিধার্থে আমি কিন্তু এখানে লাইভ রিস্ক নিয়ে এখানে ঢুকে পড়লাম। আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি আসলে কোন একটা অবস্থার ভিতর দিয়ে আছি। চারিপাশে পরিবেশটা দেখেন একটু, কি রোমাঞ্চকর, লোমহর্ষক একটা অবস্থা। চলুন আমার সাথে ছাদ পর্যন্ত যাই, আস্তে আস্তে আসুন। ভীষণ বড় একটা অট্টালিকা, দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কোথায় যাচ্ছি, জীবনের রিস্ক নিয়ে। এবং মনে হচ্ছে এটা কিন্তু 2 থেকে 3টা ইটের ভাটা। এত পরিমাণে ইট ছাড়া এখানে কিছু ইউজ করা হয় না এই যে বিল্ডিংটা তৈরি করতে। সেই সময়কার আমরা পুরাতন যেসব বাড়িঘর দেখছি এর আগেও, এদের কিন্তু আমরা সেম নিদর্শন দেখছি। এখানে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে আসবেন। আমি কিন্তু অনেক সাবধানতার সহিত এখানে আসছি। আপনাদের বলবো কোনোভাবেই আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে এইসব জায়গায় আসবেন না। তো চলুন আমরা এখন কথা বলবো এখানকার তত্ত্বাবধানে যারা আছে তাদের সাথে। আমরা এই পর্যায়ে কথা বলবো এই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছারি বাড়ি থেকে যাবতীয় সবকিছু দেখাশোনা করে আসছেন যুগ যুগ ধরে। আমরা তার সাথে কথা বলবো বাবু তপন দত্তর সাথে। তো বাবু নমস্কার, কেমন আছেন আপনি? ভালো আছে। এটা কতদিন যাবত এখানে তত্ত্বাবধান করছে? এইটা ধরুন 2008 আমি আছি। আমরা একটা জিনিস খেয়াল করছি যে এই পাশের যে বিল্ডিং গুলো অনেক সুন্দর, কিন্তু এই পাশের যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি, একটু দেখান সবাইকে। এই পাশের যে বিল্ডিং গুলো কিন্তু মেরামত করা হয়নি। এগুলো আমি বলি, হ্যাঁ, এখন এই যে বইটা লিখার পরের থেকে মানে লোকজন আসছে, তাদের সহযোগিতায় মোটামুটি কথা কিছু কিছু কাজ হচ্ছে। এটাও হবে, আর 2-4 দিন পরের থেকে এই পাশে কাজ শুরু হবে। এখানে একটা পিকনিক স্পট হলে সরকারের লাভবান হবে। এই বাড়িটা সংস্কার করলেই যেটা হচ্ছে, এখানে 18 বিঘে জমি, আমাদের 4 বিঘের ভিতরে আমরা এই বাউন্ডারিটা আছে, এটা প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে। এখন সরকার যদি মনে করে যে বাড়িটা পুরোটা একটা স্পট করে এখানে একটা পিকনিক স্পট চালু করবে, বোঝা গেছে, এখন করলে ভালো হয়।
আচ্ছা, তাহলে আমি এখানে বেশ কিছু জিনিস আমি খেয়াল করছি। খেয়ালটা হচ্ছে দেখা যাচ্ছে এইটা কিন্তু আপনি জেনে থাকবেন যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন রসায়নের একটা বিজ্ঞানী। এবং যখন আমরা আসলে পরিষেবা বিশ্ব আমাদের তাচ্ছিল্য করতেন তখন থেকে কিন্তু এই নিদর্শন তিনি সর্বপ্রথম রসায়নের যতগুলো গবেষণা আছে তা দিয়ে শুরু। এবং আপনি জেনে থাকবেন যে কলকাতার যে প্রেসিডেন্সি কলেজ আছে তার নামেই কিন্তু সেখানে একটা ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি কি চান যে আসলে তার যে ঐতিহ্য এবং তার যে কৃতি এইটা বিশ্ব জানুক এবং তার যে সংরক্ষণ, তার যে স্থানটা আছে যেখানে সে জন্মগ্রহণ করছে সেটা এখানে তার যে সংরক্ষণের যে ব্যবস্থা সেটা করা উচিত, আপনি কি মনে করেন? হ্যাঁ, সেটা 100বার করা উচিত। বা এখানে মানে যে বিদেশের থেকে লোক আসে তারা জানুক যে কৃষিরা একজন বিজ্ঞানী মানুষ বা তার অবদান বহু দেশে আছে। সেরকম বাগেরহাট কৃষি কলেজ, এখানে একটা ব্যাংক আছে, কোঅপারেটিভ ব্যাংক, পাকিস্তান আমল থেকে চালু আছে। এটা কৃষিরায়ের বাড়ি, বাগেরহাট কৃষি কলেজ ওনার নামে। বহুত জায়গায় বাংলাদেশে মোটামুটি কথা বহুত কিছু আছে ওনার নামে। আমি আরো একটা বিষয় শুনলাম, সেটা হচ্ছে ভুবন মোহনী স্কুল, যেটা আছে 1850 সালে কৃষিরায়ের মাই প্রথম আছে নারীদের ভিতরে উনি যোগদান করেছিলেন স্কুলে। সেটা হচ্ছে ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়। অনেক ধন্যবাদ আপনাকে এই মূল্যবান তথ্য প্রোভাইড করার জন্য। এখানে আপনারা দেখতে পাবেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় রচিত বিভিন্ন গ্রন্থ সমগ্র, যেটা এখানকার তত্ত্বাবধান যারা আছে তারা সুন্দরভাবে সবার সাথে উপস্থাপন করার জন্য আমাদের হাতে এটা প্রদান করছে। তো আপনারা এখানে আজটাই পেয়ে যাবেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় রচিত বিভিন্ন প্রকার বই, যেমন নামামৃত থেকে শুরু করে তার জীবনী থেকে শুরু করে এবং তার যে কীর্তিকলাপ আছে, তার জীবনের যতগুলো ইনভেনশন আছে সবকিছু কিন্তু এখানে ডিটেলস সব ধরনের বই আপনি পেয়ে যাবেন। 2রা আগস্ট আপনি যদি সময় পান তবে এই জন্মজয়ন্তীতে সামিল হবেন। আশা করি আপনার বিজ্ঞান পিপাসু মন মানসিকতার কিছুটা হলেও তৃপ্তি এখান থেকে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো একটা ব্লগে।